ভেন্ডি গাছের যখন আমরা দেখব যে ফুল বা কড়ি আসতে শুরু করেছে, ঠিক তখনই কিন্তু আমাদের বিশেষ কিছু খাদ্য উপাদান ভেন্ডি গাছগুলোকে দেওয়া প্রয়োজন। কারণ ভেন্ডি গাছের দেখবেন অনেক সময় পাতাগুলো কুঁকড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে ভেন্ডি গাছের যে ফুলগুলো আসছে সেই ফুলগুলো ঝরে যায় এবং গাছগুলো খুব একটা সতেজ থাকে না। তাই আমাদের যে খাবারগুলো এখন দেওয়া প্রয়োজন এবং খাবারগুলো দেওয়া এই জন্যই দরকার যেন ফুলগুলো না ঝরে যায় এবং তার সঙ্গে গাছ যেন সবুজ এবং সতেজ থাকে। এছাড়াও গাছে যেন ফুল ফল অধিক পরিমাণে আসে। তো আমার জমিতে এই মুহূর্তে ফুল আসতে শুরু করেছে এবং কড়ি আসতেও শুরু করে দিয়েছে। তো এখন বিশেষ কিছু খাবার আমি ব্যবহার করব আমার জমিতে। তো কি কি সার বা খাদ্য উপাদান আমি দেব সেই সমস্ত বিষয় এক এক করে তুলে ধরবো আজকের ভিডিওতে। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভেন্ডি গাছগুলো একবার লক্ষ্য করুন, বেশ সবুজ, তার সঙ্গে দেখুন ফুল দেখা দিচ্ছে। কিছু কিছু গাছের ফুল দেখুন ঝরে যাওয়ার উপক্রম, ফুল ঝরে গিয়েই কিন্তু যে ভেন্ডি, আমাদের কাঙ্ক্ষিত ভেন্ডি, সেই ভেন্ডি কিন্তু দেখা দেবে। যে তো এই মুহূর্তে গাছের বিশেষ কিছু খাবার দেব। তো কি কি খাদ্য এই মুহূর্তে আমার এই ভেন্ডির জমিতে ব্যবহার করব সেগুলোই এক এক করে আপনাদের মাঝে তুলে ধরব। আমার এই ভেন্ডির জমিতে যে সারগুলো দেব, আমি প্রথমেই বলে নিই যে এখানে কিন্তু 5 কাঠা জমিতে ভেন্ডি আছে। তো 5 কাঠা জমির হিসাবে আমি কি কি সার ব্যবহার করছি, আপনারা যারা চাষ করেছেন ভেন্ডির, আপনারা সেই পরিমাণে সেই হিসাবে আপনারা সার ব্যবহার করতে পারেন। দেখুন এখন এই ফুল আসছে বা ধীরে ধীরে কড়িগুলো সেটিং হচ্ছে, এই সময়তে আমাদের 14-35-14 যে সারটা রয়েছে, 14-35-14 অর্থাৎ এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, এই যে পরিমাণটা রয়েছে না যে সারে, এই সারে প্রায় 63% যে সারটি রয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে গাছের যেমন শিকড় বৃদ্ধির প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে ফুল এবং গুটি সেটের প্রয়োজন। তার জন্য এই 14-35-14 যে সারটি রয়েছে, পরিমাণটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশের, এটি কিন্তু এখন খুব সুন্দর কাজ করে। এই জন্য আমরা এই ভেন্ডির জমিতে এই মুহূর্তে দাঁড়িয়ে 14-35-14 এটা নেব। 5 কাঠা জমির জন্য 5 কেজি, 10 কাঠা জমি হলে 10 কেজি, এই হিসাবে আমরা ব্যবহার করব। 14% রয়েছে নাইট্রোজেন, গাছের পাতায় ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করবে, ফলে পাতা কিন্তু খুব সহজে সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করে নিতে পারবে। এছাড়াও ফসফরাস গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে, মাটিটিকে এক প্রকার বায়ু চলাচলের সুবিধা করবে, অর্থাৎ যে উর্বরতা সেই উর্বরতা ঠিক রাখবে। এবং পটাশিয়াম কি করবে, গাছের যেমন শক্তিশালী করবে, বিভিন্ন প্রকার রোগ থেকে কিন্তু গাছগুলোকে রক্ষা করবে। এই জন্য আমরা 14-35-14 যেটা বললাম, 5 কাঠা জমি হলে 5 কেজি, 10 কাঠা হলে 10 কেজি, এইভাবে আমরা ব্যবহার করব। তো আমার এই জমিতে 5 কেজি নেওয়া হয়েছে 5 কাঠা জমির জন্য। এর সাথে আমরা আরেকটি সার ব্যবহার করব, মহাব্লুম। এর দুটো উপাদান রয়েছে, একটা রয়েছে অ্যামিনো অ্যাসিড 12% এবং বেন্টোনাইট বল রয়েছে 88%। এই অ্যামিনো অ্যাসিড এই মুহূর্তে এই জন্যই ব্যবহার করব, আমরা যদি অ্যামিনো অ্যাসিড এই ভেন্ডির জমিতে ব্যবহার করতে পারি, তাহলে ভেন্ডি গাছের বৃদ্ধির জন্য যে IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যেটা রয়েছে এবং তার সঙ্গে GA3 অর্থাৎ জিব্বেরেলিক অ্যাসিড, এই দুটো অ্যাসিডই কিন্তু গাছে তৈরি হতে সাহায্য করবে অ্যামিনো অ্যাসিড, যার ফলে গাছ খুব সহজেই কিন্তু বড় হবে। এছাড়াও ভেন্ডি গাছের অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন এবং গ্লুটামিক যে অ্যাসিড রয়েছে, সেই দুটো অ্যাসিডের সাহায্যে গাছে ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে তোলে। যদি গাছে ক্লোরোফিলের পরিমাণ বাড়ানো যায়, তাহলে গাছ কিন্তু খুব সহজেই সূর্যালোকের উপস্থিতিতে তার যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় মানে দ্রুত গতিতে ঘটাতে পারে এবং গাছ কিন্তু তার খাবার অধিক পরিমাণে কিন্তু তৈরি করে নিতে পারে, ফলে গাছ খুব সহজেই কিন্তু বড় হতে শুরু করে। এছাড়াও অ্যামিনো অ্যাসিড ব্যবহার করি, গাছের যে প্রোটিন, সেই প্রোটিন তৈরিতে সাহায্য করে। ধীরে ধীরে কী হয়, গাছ কিন্তু বড় হতে শুরু করে। অর্থাৎ এখন আমাদের গাছের বৃদ্ধির পর্যায়ে, গাছ বৃদ্ধি হবে, তার সঙ্গে সঙ্গে ফুল ফলও কিন্তু থাকবে বা ফুল ফল ধরতে শুরু করবে। তাহলে অ্যামিনো অ্যাসিড এছাড়াও কী করছে,
গাছের যে পরাগযোগ অর্থাৎ ফুলের যে পরাগযোগ সেই পরাগযোগটাকে ঠিক রাখে, ফলে গাছ থেকে কোনো প্রকারের ফুল ঝরে পড়ে না। এবং আমরা জমিতে যে সারগুলো দিয়ে রেখেছি এবং এই যে সারগুলো ব্যবহার করছি, এই সারগুলোকে খুব সহজেই শিকড়ের মধ্য দিয়ে গাছ যেন গ্রহণ করতে পারে, এটাও কিন্তু অ্যামিনো অ্যাসিড করে থাকে। এবং পরিবেশগত যে চাপ বা অন্যান্য যে রোগবালাই থেকেও গাছগুলোকে রক্ষা করে। তাই আমরা এই মুহূর্তে এই যে মহাব্লুম এর মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে, আমরা এই অ্যামিনো অ্যাসিড কিন্তু পেয়ে যাচ্ছি। এছাড়াও যেটা বলছিলাম ক্যালসিয়াম বল যেটা রয়েছে, তো এই যে বেন্টোনাইট যে বল রয়েছে সেই বলে কি করবে, আমরা যখন জমিতে ব্যবহার করছি, আমরা যখন জলসেচ ব্যবস্থাপনা রাখবো, তখন এই ক্যালসিয়াম যে বলগুলো রয়েছে সেগুলো জল শোষণ করে রাখবে, ফলে ধীরে ধীরে গাছগুলোকে সেই জল সাপ্লাইয়ের যে কাজটি সেটা কিন্তু করে থাকে। এছাড়াও গাছে যে খাবারগুলো আমরা দিয়েছি সেই খাবারগুলো যেমন নাইট্রোজেন এবং ফসফরাস, এই বিশেষ করে এই দুটো খাবারকে ধীরে ধীরে পাম্প করে তারপরে গাছকে খেতে সুবিধা করে দেয়। এবং মাটির যে গুণাগুণ বা মাটির শোধনের যে প্রক্রিয়া অর্থাৎ মাটিটিকে সঠিক গঠনটাকে ঠিক রাখে। এই জন্য আমরা এই যে ক্যালসিয়াম বল এইটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা মহাব্লুমের মধ্যে কিন্তু এই যে অ্যামিনো অ্যাসিড এবং তার সঙ্গে ক্যালসিয়ামের যে বলটি রয়েছে সেটা পাচ্ছি। এই জন্য আমরা এই যে আমরা যেহেতু এখানে 5 কাঠা জমি, 5 কাঠা জমিতে আমরা 1 কেজি করে মহাব্লুম ব্যবহার করব। এর পাশাপাশি আমাদেরকে আরেকটা সার যেটা ব্যবহার করতে হবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। দেখুন, এখন যদি আমরা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারি, বিশেষ করে এই যে গাছের বৃদ্ধি এবং তার সঙ্গে ফুল ফল রক্ষা করা এবং ফুল ফল অধিক পরিমাণে নিয়ে আসার জন্য ম্যাগনেসিয়াম সালফেট কি করবে, আমরা যখন জমিতে ব্যবহার করব, গাছের যে সবুজ পাতা আরও অধিক পরিমাণে সবুজ হবে। যেহেতু এটি একদম ক্লোরোফিলের কাছের একটি অণু। ম্যাগনেসিয়াম যদি সবুজ হয়ে যায় বা গাছ যদি সবুজ হয় অধিক পরিমাণে, সূর্যালোকের উপস্থিতিতে খাবার কিন্তু তার পাতাতেই সে তৈরি করে নিতে পারবে, ফলে গাছ কিন্তু দ্রুত হারে বাড়বে। এছাড়াও ম্যাগনেসিয়াম কি করছে, গাছের অধিক পরিমাণে শাখা প্রশাখা কুশি ডালপালা তৈরি করবে। যত আমাদের গাছে শাখা প্রশাখা হবে তত কিন্তু আমরা ভেন্ডি পাবো। তাই আমাদের এখন ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে হবে। এছাড়াও ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহারের ফলে গাছের পাতা যে হলুদ হয়ে যায়, সেই হলুদ হয়ে যাওয়া থেকে কিন্তু গাছগুলোকে রক্ষা করবে। অর্থাৎ এক কথায় গাছের পাতা যে হলুদ হওয়া, সেই হলুদ কিন্তু হবে না। তার সঙ্গে সঙ্গে যেহেতু সালফার রয়েছে, সালফারও গাছের ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে এবং গাছকে সবুজ এবং সতেজ রাখে। তাই আমরা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করব। তো ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করার ফলে গাছে যে বিভিন্ন প্রকারের রোগ, যেমন হলুদ হওয়া বা অন্যান্য যে পচে যাওয়া যে রোগগুলো, সেই রোগগুলো থেকে গাছগুলো হামেশাই কিন্তু রক্ষা পাবে। তো এখন আমরা ম্যাগনেসিয়াম সালফেট হিসাবে সিনজেন্টা কোম্পানির ম্যাগমা রয়েছে, আমরা এটা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা আরও অন্যান্য যে কোম্পানির রয়েছে যেখানে ম্যাগনেসিয়াম সালফেট পাবো, যেমন ইফকো কোম্পানির ম্যাগনেসিয়াম সালফেট হিসাবেই পাওয়া যায়। তো আমরা প্রতি এই 5 কাঠাতে, আপনাদের আবার বলছি হিসাবটা বুঝে নেবেন, প্রতি 5 কাঠায়, আমি যেহেতু 5 কাঠা করেছি, 5 কাঠাতে আমি 2.5 কেজি ব্যবহার করছি। তো আপনারাও চাইলে এই 2.5 কেজি, যেমন 5 কাঠাতে 10 কাঠাতে, তাহলে 5 কেজি এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন দারুণ কিন্তু ফলাফল পাবেন। তো এখন এই যে 3টে সার 14-35-14, তার সঙ্গে মহাব্লুম এবং তার সঙ্গে আমি যেটা ব্যবহার করছি যে ম্যাগনেসিয়াম সালফেট, এই 3টে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা গাছের গোড়ার দিকে করে ছিটিয়ে দেব। কেননা গাছে যেহেতু ফুল আসছে, যদি ফুল আসে তাহলে আমরা যদি উপরে ছিটিয়ে দিই তাহলে ফুলগুলো সমস্যা হতে পারে, কিন্তু আমাদের ফুলগুলো থেকে এই সারগুলোকে বের করে দিতে হবে। অর্থাৎ আমরা হয় কাঠি দিয়ে আমরা গাছগুলোকে ঝাঁকিয়ে দেবো যেন সারগুলো নিচেতে পড়ে যায়, তারপর আমরা জলসেচ ব্যবস্থাপনা রাখব। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে এই ভেন্ডির চাষে আমরা কোন কোন সার এই সময়তে ব্যবহার করব। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আপনাদের মাঝে পরবর্তীতে আমি কী কী পরিচর্যা করছি এবং অন্যান্য পেঁয়াজ রসুন বা ধান চাষের কী কী পরিচর্যা করব সে সমস্তই তুলে ধরব। আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।